নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। নজর রাখবো যে খবরের দিকে, আপনাদের জানিয়ে রাখবো যে আইন মেনে বর্ষবরণের উৎসবে সামিল হওয়ার আর্জি জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। বর্ষবরণের রাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে শহর কলকাতায়। হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন কেন্দ্রগুলিতে থাকবে বিশেষ নজর। আর মাত্র হাতে গোনা দুদিন বর্ষবরণের উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই পার্ক স্ট্রিটের মতো শহর কলকাতার প্রাণকেন্দ্রগুলি। ভিড় জমায়েত, উৎসবের মেজাজ, সব দিক খতিয়ে দেখার পর নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি কলকাতা পুলিশের। 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি নিরাপত্তার কি ব্যবস্থা থাকছে শহর কলকাতায়? হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রগুলিতে কড়া নজর। মহিলা, শিশু ও বয়স্কদের নিরাপত্তায় জোর। সাদা পোশাকে থাকবে স্পেশাল পুলিশ। মোতায়েন থাকবে পর্যাপ্ত মহিলা পুলিশও। পার্ক স্ট্রিটের জন্য বাড়তি আয়োজন। ইফটিজিং, মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা। আমাদের মেন টার্গেট হচ্ছে দ্যাট যেহেতু ফেস্টিভ টাইম আছে, জেনারেল পাবলিক যাতে সুস্থভাবে ফেস্টিভ সিজন এনজয় করতে পারে, ওরা উপভোগ করতে পারে, এটাই চেষ্টা হবে within the framework of rules. Special আমাদের emphasis থাকবে for the security of মহিলাদের সিকিউরিটি, বাচ্চাদের সিকিউরিটি, বয়স্ক যারা আছেন ওদের সিকিউরিটি, যারা কোনো রকম অসুস্থ হয়েছেন, যাদের এমার্জেন্সি কিছু দরকার আছে, হসপিটালে যাওয়া, পেশেন্ট পার্টি, সো সেফ প্যাসেজ যাতে ওদের হয়, ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি মোট 4,500 পুলিশ কর্মী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় মোতায়েন রাখার কথা জানালেন কলকাতা পুলিশ কমিশনার। পাশাপাশি বর্ষবরণের উৎসবে সাধারণ মানুষকেও কোনো বিশেষ কাজের জন্য রাস্তায় বেরিয়ে যাতে নাকাল হতে না হয় সেই বিষয়টির উপরও জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রতিবেশী দেশ বাংলাদেশের গোলমালের আঁচ পড়েছে রাজ্যের নানা প্রান্ত থেকে গ্রেফতার হয়েছে বাংলাদেশ থেকে আসা অনেকেই, তার মধ্যে কয়েকজন জঙ্গিও রয়েছে। বর্ষবরণের উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার সব রকম প্রস্তুতি রাখা হচ্ছে বলে জানান কলকাতা পুলিশ কমিশনার। কলকাতা টিভি। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর, কলকাতা পুলিশ সূত্রে খবর। পাশাপাশি অনলাইনে আবেদনকারীরা অনায়াসে ইচ্ছেমতো পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস সিলেক্ট করতে পারছে। আখেরে তাতে সুবিধা পাচ্ছেন জাল পাসপোর্টকারীরা। পাসপোর্ট জালিয়াতির অভিযোগ প্রায়শই উঠে আসছে। পাসপোর্ট জাল করে ভারতে ঢুকে পড়ছেন অনুপ্রবেশকারীরা। জাল পাসপোর্ট সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর, কলকাতা পুলিশ সূত্রে খবর এমনটাই। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাড়ি যাওয়া যাবে না, তাকে পুলিশ স্টেশনেও ডাকা যাবে না। আবেদনকারীর ঠিকানা ভেরিফিকেশনের প্রয়োজন নেই, আবেদনকারীর পরিচয়ও যাচাই করার প্রয়োজন নেই, পিভিআর রিপোর্টে আবেদনকারীর সই নেওয়ার প্রয়োজন নেই। কিছু কিছু পয়েন্টস লেখা আছে যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কিভাবে কি করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কি ল্যাপস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কিভাবে ভেরিফিকেশন করতে হবে। আজকে আমাদের ক্রাইম কনফারেন্সে এটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রকের নোটিশে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, তারই সুযোগ নিচ্ছে জাল পাসপোর্টকারীরা। পাসপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরেছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জাল পাসপোর্ট সংক্রান্ত যেসব বক্তব্য রেখেছে কলকাতা পুলিশ তার নথিভুক্ত করেছে পাসপোর্ট অফিস। সূত্র জানাচ্ছে এমনটাই। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির কাণ্ডে তৎপর পুলিশ। কোচবিহারে দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব। ইমেল পাঠিয়ে 3 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে শেক্সপিয়ার থানার পুলিশ। ঘটনার বিধায়কের পাশেই দাঁড়িয়েছে দল। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের।
খোদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কালনার পুরপ্রধানের কাছে লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ ওঠে। তদন্তে নেমে শেক্সপিয়ার থানার পুলিশ ইতিমধ্যেই এমএলএ হোস্টেল থেকে হুগলির 3 যুবককে গ্রেপ্তার করে। এরপরেই উঠে আসে অভিষেকের নাম করে ফের তোলাবাজির চেষ্টায় নাম জড়ালো অর্জুন সিং এর। ব্যারাকপুরের বিজেপি নেতার সঙ্গে ঘটনায় ধৃত একজনের ছবি সামনে আসায় বিতর্ক জোরদার হয়েছে, যদিও জল্পনা উড়িয়ে দিয়ে বিষয়টিকে তৃণমূলের ষড়যন্ত্র বলেই দাবি করছেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনার পুরপ্রধানের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে ইতিমধ্যেই 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উঠে এসেছে কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নামও। জানা গিয়েছে বিধায়কের নামে বুক করা ঘরে এই 3 যুবক থাকছিল। এদিকে ধৃত 3 জনের মধ্যে এক যুবক জুনাইদুল হক চৌধুরীর সঙ্গে ব্যারাকপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর যোগের তথ্য সামনে এসেছে। জুনাইদুলের সঙ্গে অর্জুনের একটি ছবি সামনে আসায় ঘটনায় অর্জুন সিং এর যোগের জল্পনাও উঠেছে। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সাফ অস্বীকার করেছেন অর্জুন। তার দাবি কোচবিহারের বিধায়ককে ফাঁসাতেই এই ষড়যন্ত্র। তবে নিখিল রঞ্জনকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না বলেই জানিয়েছেন অর্জুন। আমি কাকে বলেছিলাম এটাই তো জানতে চাইছি, আমি কাকে বলেছিলাম? আমার কথায় যদি মমতা ব্যানার্জির সরকার এমএলএ হোস্টেল বুক করে দেয় তো এটা আমার জন্য তো বড় ব্যাপার। অভিষেক ব্যানার্জি নামে তোলা তুলছে, তো অভিষেক ব্যানার্জিও তোর সঙ্গে আমার ছবি আছে। আমি নিখিল রঞ্জন দেকেই চিনি না, তো আমি আবার কাকে বলবো? এ একটা তৃণমূল কংগ্রেসের কালকাটা পুলিশের কমিশনার মনোজ বর্মা আছে তো, ওর একটা নতুন চক্রান্ত। এমএলএ হোস্টেলের ঘরে বসে তোলাবাজির হুমকি, তাও আবার সাংসদের নাম করে হুমকি। ঘটনা নিয়ে তদন্তে পুলিশ প্রশাসন, ফলে একের পর এক তথ্য সামনে আসছে। কলকাতা টিভি। আবাস যোজনায় উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় শিররায় গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্যরা উত্তেজনা এলাকায় গরিবদের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান। অভিযোগ বিজেপির, মুখে কুলু পঞ্চায়েত প্রধানের। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পূর্ব বর্ধমানের গোলশির 1 নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের সদস্যরাই ওই ঘটনার জন্য দায়ী। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের সামনে কিছু কাগজ পুড়তে দেখেন তারা। সেগুলি বাংলার আবাস যোজনার জন্য জমা দেওয়ার নথি বুঝতে পেরে মোবাইলে ভিডিও করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। পঞ্চায়েতে ঢুকে দেখছি সে আমাদের যে ডকুমেন্টস ঘর ছিল সব দেখছি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করলাম, করার পর দেখি ওইগুলো পুরাইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সবকিছু হয়েছে। আমাদের ঘরের লিস্টে যে নাম এলো, ওই লিস্টগুলোর সাথে পুরো ডকুমেন্টস সহিত পুড়িয়ে দেখছি ফেলেছে। যদিও শিরোরাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সা করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। মানুষের সঙ্গে প্রতারণা তৃণমূলের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাল্টা আক্রমণ বিজেপির। এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? রাজ্য জুড়ে বাংলার বাড়ি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনো বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা, তো কখনো তালিকায় নাম না থাকা। এবার বাড়ির জন্য তালিকায় নাম থাকা উপভোক্তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আদৌ সরকারের দেওয়া বাড়ি পাবেন কিনা প্রশ্ন উপভোক্তাদের। চন্দন সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।
রেলের জমিতে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হাসিমারা এয়ারপোর্টের দাবিতে এবার আন্দোলন শুরু হলো। পথে নামলেন এলাকার বাসিন্দাদের থেকে শুরু করে ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে জংশন ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির সদস্যরা। দীর্ঘদিন ধরে কথা চলছিল আলিপুরদুয়ার জংশনে রেলের জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হাসিমারা এয়ারপোর্ট করা হবে। বিজেপির প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা একাধিকবার এই নিয়ে জমি পরিদর্শনও করেছিলেন। এবার সুপার স্পেশালিটি হাসপাতাল ও এয়ারপোর্টের দাবিতে আলিপুরদুয়ার জংশন এলাকায় 8 ঘন্টা ধর্মঘটের ডাক দেয় ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি। এলাকার ব্যবসায়ীরা সকাল থেকেই দোকানপাট এবং বাজারঘাট বন্ধ রেখে ধর্মঘটের সমর্থন করেন। এই যে রেল এলাকার মধ্যে যারা বসবাস করে তাদের যে উচ্ছেদের নোটিশ দিয়েছে, এটা পুনর্বাসন না দিয়ে যেন উচ্ছেদ না করা হয়, সেটা আমাদের আন্দোলন। সেই আন্দোলনকে সামনে রেখে আজকে আমরা ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম কমিটি এতদ অঞ্চলে এখানে আমরা 4টা ব্যবসা সমিতি এক হয়েছি। একই দাবিতে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। বিক্ষোভ মিছিলটি জংশন রেলবাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিআরএম অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে আগে বিষয়টাকে পরিষ্কার করা দরকার রেলের তরফে, কেন্দ্রের তরফে, যে এই দুটো দাবি যে ডুয়ার্সের মানুষের কাছে এসছে সেটা কতটা আগামী দিনে বাস্তবায়িত হতে পারে। যে দাবি বাস্তবায়িত যদি না হয় তাহলে এর পিছনে আমরা দৌড়াবো, এই পিছনে মানুষ আশা করছে কিন্তু লাভ তো কিছুই হবে না। ফলে আমার মনে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। বিক্ষোভ মিছিলে সমিতির সদস্য এবং এলাকার ব্যবসায়ীদের পাশাপাশি পা মেলান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। বিক্ষোভ চলাকালীন আলিপুরদুয়ারের জংশন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অমরজিৎ গৌতমকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। অবস্থান বিক্ষোভে উপস্থিত হন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী। বিল্ডিং প্ল্যান অনুমোদনের নামে ভুয়ো রসিদ। তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরসভার 3 কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। পুরসভায় বিল্ডিং পাস করানোর নামে চলছে জাল চক্র। হাজার হাজার টাকা নিয়ে অনেকের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বিল্ডিং প্ল্যান অনুমোদনের জাল রসিদ। তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা নামে এক ব্যক্তি 2021 সালে একটি বিল্ডিং এর প্ল্যান পাস করার জন্য পুরসভায় যান। ৬৫,২৩০ টাকার বিনিময়ে তাকে একটি রসিদ ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তিনি বুঝতে পারেন রসিদটি জাল। বাড়ি করতেছিল, ওখানটায় কাজ করার জন্য আসতে কাগজগুলো নিয়ে আমি কাগজটা তার কাছে চাই। কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায়। দেখানোর পরে আমি দেখি যে আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই, ভুল আছে, এখানটায় কোনো ডিসপুট এখানটা আছেই। সেজন্য আমি কাগজগুলো সব অফিসে দিই, মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয়, ইও স্যারকেও দেখানো হয়। তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ, সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে। দিনহাটা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুরসভার 3 জন কর্মীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুরসভার কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এক নয় একাধিক নাগরিক প্রতারিত হয়েছেন বলে জানা যাচ্ছে। লিখিত অভিযোগ পেয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান ওটাকে তার মার্জিনে নোট করে জানান যে এক্সিকিউটিভ অফিসার টু এক্সামিন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন। লিখে তিনি সই করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে পাঠিয়ে দেন। ন্যাচারালি আমি সেই কাগজপত্রগুলো পরীক্ষা করি। কাগজপত্রগুলো পরীক্ষা করে প্রাইমা ফেসি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে এখানকার থেকে ইস্যু করা হয়েছে বলে সেগুলো সমস্তটাই যা, ওটা আমাদের এখান থেকে ইস্যু হয়নি। না সেই দলিল, না সেই প্ল্যান, না মানি রিসিট। এই ঘটনার সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান। পুলিশি তদন্তের উপর ভরসা রেখেছেন তারা। আজকে 2টো প্ল্যান জমা পড়েছে, সেটা তো আমরা দেখলাম নকল প্ল্যান এবং আমার সই জাল করা, চেয়ারম্যানের সই জাল করা, বাড়ির থেকে প্ল্যান বানানো, সিল, এইসব সবই যেটা প্রাথমিকভাবে আমরা বুঝলাম যে এটা জাল করা। আমরা আজকেও হাত দিনহাটা থানায় এফআইআর করেছি অ্যাকশন নেওয়ার জন্য এবং প্রশাসনিকভাবে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন। সামনেই বিধানসভা ভোট।
এই ঘটনাকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে যে চাপে ফেলার চেষ্টা করবেন বিরোধীরা তা এক প্রকার বলাই যায়। দিনহাটা থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দ্বারকেশ্বর নদের উপরে সেতু নির্মাণ মাঝপথে থমকে। করোনাকালের আগে ওন্দায় আবরা গামিদ্দা সংযোগকারী সেতু তৈরি শুরু হলেও কাজ আটকে। তুঙ্গে তৃণমূল বিজেপি দরজা, রাজনীতি নয় সেতু চাই, দাবি সাধারণ মানুষের। দ্বারকেশ্বর নদের উপর সেতুর কাজ মাঝপথেই থমকে, যদিও তার কারণ সকলেরই অজানা। বাঁকুড়ার ওন্দা ব্লক সহ স্থানীয় এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবি চাবড়া ও গামিদ্দার মধ্যে সেতু। একের পর এক ভোট পেরিয়ে গেলেও সেতুর কাজ মাঝপথেই আটকে। বর্ষা ছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজ, এমনকি হাসপাতালে যেতে হলেও মাচুরিহা, গামিদ্দা, নিকুঞ্জপুর, ভেটারা, ভেদুয়া, চাঁদাইডাঙ্গা সহ একাধিক গ্রামের ভরসা একমাত্র নৌকায়। পার্টিগত ব্যাপারে থমকে আছে, কাজটা একটা চলছিল, এখন চারদিকের লোক বলাবলি করছে যে অবস্থা লেগে বীজটা হলো নাই, বলতে ক্ষতি নাই তো। আর যে ক্ষতিটা হচ্ছে আমাদের এখানে জনগণের তারপরে সীমা পরিসীমা নাই। মানে ওইটা না হলে আমাদের যে অসুবিধা, রুগী গাড়ি বেরানো, নৌকায় করে যেতে হয়, কম জলে কখনো যেতে হয়, প্রচুর অসুবিধা। স্থানীয় সূত্রে খবর, 2016 সালে তৃণমূল বিধায়ক অরূপ খাঁয়ের উদ্যোগে চাবড়া গামিদ্দা সংযোগকারী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। শুরু হয় সেতু নির্মাণের কাজও। তবে 2021 সালে ওন্দা বিধানসভার আসন হাতছাড়া হয় তৃণমূলের। 2021 সালের আগে যে গতি ছিল কাজের, এখন তা একেবারে থমকে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি, কেন্দ্র সরকার সেতু নির্মাণের জন্য সিংহভাগ টাকা দিলেও রাজ্য সরকারের টাকা না দেওয়ার জন্য সেতুর কাজ থমকে আছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে 70% ফান্ডিং করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের যে 30% ফান্ডের টাকা দেওয়ার কথা, রাজ্য সরকার থেকে 30% টাকা আজও পর্যন্ত দেয়নি। আমার অনুরোধ থাকবে জেলা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে সেই 30% টাকা রাজ্য সরকার যাতে দিয়ে দেয় ম্যাচিং গ্র্যান্ট, সেই ম্যাচিং গ্র্যান্টের টাকাটা পেয়ে গেলে ওনার ব্রিজটার কাজটা কমপ্লিট হবে। এলাকায় সাংসদ বিধায়ক বিজেপির, তারা উদ্যোগ নিয়ে কাজ এগোচ্ছে না, পাল্টা দাবি তৃণমূলের। অযৌক্তিক কথাবার্তা, একজন সাংসদ হিসাবে কি কথা বলতে পারেন না তিনি। আমরাও বুঝতে পারছি না কেন কাজটা বন্ধ হয়ে গেল। আমরা স্থানীয় এমপি এমএলএকেও বলছিলাম যে আপনারা একটু উদ্যোগ নিয়ে করুন, দেখুন যাতে কাজটা হয়। আমাদের তো বর্তমানে সাংসদ বিধায়ক কেউ নাই, আপনারা সাংসদ বিধায়ক হয়েছেন, আপনাদের উদ্যোগ দরকার। কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না, সে ক্ষমতা নেই, তার যোগ্যতা নেই কাজ করানোর। সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ওন্দাবাসীর দাবি মতো সেতু আদৌ কবে সম্পূর্ণ হবে তার উত্তর অবশ্য দিতে পারেননি কেউই। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। কোন্নগর শহর জুড়ে অবৈধ জলের রমরমা এবং কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিলেন, কেউ আবার পৌরসভার জল বোতলে ভরে বিক্রি করছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরেও জেলা জুড়ে চলছে অবৈধ জলের ব্যবসা। এবার সেই অবৈধ জলের ব্যবসায়ীদেরই হাতে নাতে ধরলেন খোদ পুরপ্রধান। ঘটনাস্থল হুগলির কোন্নগর। অবৈধভাবে জল উত্তোলন এবং তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু লোভী ব্যবসায়ী। আগে থেকে এই খবর ছিল পুরসভার কাছে। শনিবার সকালে পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন পুরপ্রধান স্বপন দাস। অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে পাকড়াও করেন তিনি। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন পুরপ্রধান। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে, আমরা সেই চেষ্টা আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে, আগামী দিনে জলই পাওয়া। অভিযোগ, অবৈধ জল উত্তোলনকারীরা মাটির তলা থেকে এক এক দিনে প্রায় 20 থেকে 30 হাজার লিটার জল উত্তোলন করছেন। কোনো রকম বিশেষ প্রক্রিয়াকরণ ছাড়াই সেই জলকে বোতলে ভরে বাজারে বিক্রি করা হচ্ছে কম দামে। একদিকে সেই জল মানুষের শরীরের জন্য কতটা উপযোগী তা নিয়েও যেমন প্রশ্ন থেকে যাচ্ছে, তেমনই প্রশ্ন থাকছে কিভাবে বা কাদের মধ্যে তারা ব্যবসা চালাচ্ছেন সেই নিয়েও প্রশ্ন উঠছে। পুরপ্রধান ঘটনাস্থলে পৌঁছতেই খোলসা হয় সবকিছু। জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, আমি একা শুধু নয়, অনেক আছে, পিছনের বাড়িতেই তো রয়েছে। সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝে শুরু করেছিলেন? না, সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। আপনার বেকারত্ব, অতএব তার জন্য
মানুষ অনেক দূর অনেক কিছু করে, মানুষ চুরিও করে, কেউ ছিনতাইও করে, কেউ না এটাও তো এক ধরনের চুরি বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয়। কেউ হয়তো সাট্টা লিখছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, কেউ হয়তো করছে, সেগুলোও তো একটা অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে সেগুলো তো হয়। খালি আমরা কি খালি জল তুললেই কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? একদিকে পানীয় জলের স্তর ক্রমশই কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে জায়গায় জায়গায় ছত্রাকের মতো গজিয়ে উঠেছে এই ধরনের অবৈধ জল উত্তোলনকারী ব্যবসায়ীরা। তাই স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বাড়ছে। তাই জল চুরি থামাতেই তৎপর হল কোন্নগর পুরসভা। আগামী দিনেই অভিযান আরও চলবে বলে জানিয়েছেন কোন্নগর পুরসভার পুরপ্রধান। কোন্নগর থেকে পাপ্পু সাত্রার রিপোর্ট, কলকাতা টিভি। কালিন্দী নদীর পাড়ে ব্যাপক ভাঙন। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ তৃণমূলের, কেন্দ্রীয় উদাসীনতার দাবি ওড়াচ্ছে বিজেপি। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের উদাসীনতায় নদী বদলে ফেলেছে গতিপথ, আর তাতেই ক্রমাগত ভাঙন। মালদা মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দী নদী পাড়ের ভাঙনে বিঘের পর বিঘে ফসলি জমি নদী গর্ভে তলিয়েছে। উত্তর ও দক্ষিণ মালদার অন্যতম যোগাযোগের রাস্তাও ভেঙে পড়ার আশঙ্কায় এলাকাবাসী। এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অধীনে রয়েছে নূরপুর ব্যারেজ। দক্ষিণ মালদার সঙ্গে উত্তর মালদার সড়ক পথে যোগাযোগের মাঝে কালিন্দী নদীর উপর এই ব্যারেজ। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ব্যারেজে। গত কয়েকদিন ধরে কালিন্দী নদী তীরবর্তী এলাকা জুড়ে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। জল আটকানোর জন্য এই নূরপুর ব্যারেজের 5টি লক গেট থাকলেও বর্তমানে একাধিক লক গেট অকেজো। লক গেটে জমেছে পলি ও বালি মাটি, যার ফলে গত 2 বছরে গতিপথ বদলে ফেলেছে নদী। আর এই কালিন্দী নদী গতিপথ বদলাতেই শুরু ভাঙন। এভাবে ভাঙন চলতে থাকলে শুধু জমি বাড়ি নয়, বিপন্ন হবে রাজ্য সড়ক, বিচ্ছিন্ন হবে যোগাযোগ ব্যবস্থাও। নদীকে স্বাভাবিক গতিপথে ফেরানোর আর্জি স্থানীয়দের। বিপদের আগে সংস্কারের দাবি। পরিস্থিতি পরিদর্শনে যান সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ বাম নেতারা। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ মানিকচক বিধানসভা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রর। পরিস্থিতির দায় রাজ্যের ঘাড়েই ঠেলছে জেলা বিজেপি। রাজ্য কেন্দ্রে টানাপোড়েনের মাঝে লাগাতার চলছে নদী পার ভাঙন। ভাঙন আটকাতে আদৌ কি কোনো উদ্যোগ নেবে কেন্দ্র, নাকি কেন্দ্রের উদাসীনতায় ক্রমশ বিপন্ন হবে চাষের জমি, বাড়ি, যোগাযোগ ব্যবস্থা? পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। রাজস্থানের কোটপুতলির গভীর কুয়োয় এখনো চেতনা। 3 বছরের শিশুকে এখনো উদ্ধার করতে পারেনি প্রশাসন। তবে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং র্যাটল খননকারীরা। ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটায় সময়ের হিসেব যেন থমকে গিয়েছে। গত সোমবার খেলতে খেলতে 700 ফুট গভীর কুয়োয় পড়ে যায় রাজস্থানের কোটপুতলির চেতনা। বছর 3 শিশুকে উদ্ধারের কাজে প্রথম থেকেই সক্রিয় প্রশাসন। তাকে উদ্ধারের জন্য নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, র্যাটল খননকারী। আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে উদ্ধারের কাজ শুরু হয়। জানা গিয়েছে কুয়োর 170 ফুট গভীরতায় আটকে রয়েছে শিশুটি। 20 ফুট দূরে কুয়োর সমান্তরালে 170 ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ করেছে এনডিআরএফ। ইংরেজের এল আকৃতির সুড়ঙ্গ পাইলিং মেশিনের সাহায্যে বানানো হয়। এবার সেই সুড়ঙ্গে নামার কাজ শুরু করল উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 3 জওয়ান অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গে নামার কাজ শুরু করেন। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে সুড়ঙ্গে প্রবেশ করেন তারা। শিশুটি যাতে 170 ফুট থেকে আরো নিচে চলে না যায় তার জন্য তাকে আটকে রাখার ব্যবস্থা করেছেন উদ্ধারকারীরা। শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে 170 ফুট গভীর সুড়ঙ্গে নামার পর আড়াআড়িভাবে আরো 10 ফুট গর্ত খুঁড়তে হবে। তারপরেই শিশুটির কাছে পৌঁছানো যাবে। যদিও শিশুর পরিবার এবং গ্রামবাসীদের একটাই প্রশ্ন, আর কত দেরি, কত সময় লাগবে চেতনাকে উদ্ধার করতে? পরিবারের অভিযোগ, উদ্ধার কাজ ঠিক মতো হচ্ছে না। যদিও অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন। তাদের পাল্টা দাবি, ঠিকভাবেই উদ্ধার কাজ এগোচ্ছে, কিন্তু বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার কাজের গতি কিছুটা কমলেও প্রয়োজনীয় ব্যবস্থা করে ফের গতি বৃদ্ধি হয়েছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।